হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা ঠিক 10টায় চলে এসেছি। আমার মনে হয় যে একটু লেট হয়েছে। আমরা আজকে স্পোকেনের একটা ক্লাস করব। মূলত ক্লাসটা হচ্ছে মিক্সড। যারা স্পোকেন শিখতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যারা গ্রামার শিখতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমরা শিখব সার্টেন ইউজেস অফ মডেল অক্সিলিয়ারিজ। মডেল অক্সিলিয়ারির কিছু পরিবর্তন, কিছু ব্যবহার এবং সেগুলোর মধ্যে কিছু পার্থক্য, ডিফারেন্সেস। আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে আপনারা অনেক সময় ক্যান ভার্সেস কুড এই দুইটার মধ্যে ব্যবহারের কি পার্থক্য আছে, মে ভার্সেস মাইট এই দুইটার মধ্যে ব্যবহারের কি পার্থক্য আছে এটা জানেন না, বোঝেন না। শ্যাল ভার্সেস শুড, তাই না? শ্যাল ভার্সেস শুড ব্যবহারের পার্থক্য বোঝেন না। আরো অনেক আছে, হ্যাভ টু ভার্সেস ডেয়ার টু অথবা নিড টু, এরকম অনেক অনেক ধরনের মোরাল অক্সিলিয়ারি আছে যেগুলোর ব্যবহার কিন্তু আমরা জানি না, তাই না? তো আমরা আজকের ক্লাসে এই ব্যবহারগুলো দেখার চেষ্টা করব। এই ব্যবহার অনুযায়ী আমাদের বাক্যের মধ্যে আমরা কিভাবে কথা বলার সময় এগুলো ব্যবহার করতে পারি সেই জিনিসগুলো দেখবো, এবং আমরা যেটা করবো যে মোটামুটি এই জায়গার কনসেপ্টটা একদম ক্লিয়ার করে ফেলবো। তো ঝটপট সবাই একটু কমেন্ট করে ফেলেন কে কোন জায়গা থেকে দেখছেন, আর অবশ্যই আমাদের লাইভটা একবার করে শেয়ার করে তারপরে কমেন্টে লিখে দিবেন শেয়ার ডান। ওকে, সবাই শেয়ার করে লিখে দিবেন কমেন্টে যে শেয়ার ডান। ক্লিয়ার? সো আমি প্রথমে আপনাদের কিছু কমেন্ট নিয়ে নিব, তারপর আমাদের আজকের যে ক্লাসটা আছে আমরা সেটা শুরু করছি। জাস্ট বেট। ওকে, হ্যাঁ, অনেকেই যুক্ত আছেন আমার সাথে এই মুহূর্তে। যারা যারা একটু যুক্ত আছেন, যেভাবে দেখতে পাচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানান সাউন্ড এবং সবকিছু ঠিক আছে কিনা। আমরা আজকের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখবো। সবাই একটু আমাদের লাইভটা শেয়ার করে দেবেন। খন্দকার আব্দুল মুহিদ ভাইয়া বলেছেন ফরিদপুর থেকে আমাকে দেখছেন। আপন ভাই আছেন আমার সাথে আছেন শাওন ভাই, আমার সাথে আছেন আমিনুল হক মনি ভাই, আমার সাথে আছেন শাহিদুল ইসলাম ভাই, মুয়াজ ভাই আছেন, হাবিবুর রহমান ভাই আছেন, আরো অনেক ব্যক্তি আছেন আমার সাথে। ঠিক আছে, ওকে। মাদারীপুর থেকে দেখছেন। সবাই আমার লাইভটা শেয়ার করে দেয় যারা দেখছেন এই মুহূর্তে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাস। কারণ যারা যারা আসবেন, যারা যারা আসছেন তারা এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবে। আমি এটা একটু পিছিয়ে নিই, কারণ অনেকে হয়তো দেখতে পাচ্ছেন না। একটু দূরে নিলে আমার মনে হয় জিনিসটা আরো ভালো হবে, বোর্ডটা আরো বেশি কভার হবে। হ্যাঁ, এবার আমার মনে হয় যে অনেকটা জায়গা আমাদের হাতে এসেছে, তাই না? বোর্ডে শুরু করছি আমাদের আজকের ক্লাস। কি ক্লাস? ইউজেস অফ মডেল অক্সিলিয়ারিজ। এই মডেল অক্সিলিয়ারি ভার্বের মধ্যে কোন কোন ভার্বগুলো সবচেয়ে বেশি কমন? আমরা জানি যে সবচেয়ে বেশি কমন ভার্ব হচ্ছে ক্যান ভার্সেস কুড, এই দুইটা ভার্ব। এখন এই দুইটা ভার্বের মধ্যে যদি আমরা পার্থক্যর কথা বলি এবং ব্যবহারের কথা বলি, তাহলে আমার মনে হয় জায়গাটা আপনাদের খুব সহজেই আপনারা রিলেট করতে পারবেন। ক্যান মূলত বোঝায় হচ্ছে পারা, অর্থাৎ আপনি কিছু করতে পারেন। যেমন আমি বলছি যে আমি ক্লাস নিতে পারি, আমি ইংরেজি শেখাতে পারি, এই যে পারা। আপনি বলছেন যে আমি প্রচন্ড জোরে দৌড়াতে পারি, আমি প্রচন্ড দ্রুত দৌড়াতে পারি। আবার আপনি বলছেন আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। এই যে কোনো কিছু সক্ষমতা বোঝাতে আমরা ক্যান ব্যবহার করি, পারা বা সক্ষম। পারা বা সক্ষম বোঝাতে আমরা কি ব্যবহার করি? ক্যান ব্যবহার করি। আচ্ছা, তার মানে এইটা হচ্ছে যদি আমরা ভার্বের দিকে চিন্তা করি যে কয় নাম্বার ভার্ব কিংবা কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম নাকি ফিউচার, সরি পাস্ট পার্টিসিপল, তাহলে এটা আমরা বলি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ V1 বলি এটাকে। ঠিক আছে, আর এইটার অর্থ কিন্তু সেম দাঁড়ায়, তবে এটা পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করা হয়। এই কুডের অর্থ হচ্ছে পারতাম, পাস্ট। কি বললাম আমরা? কুডের অর্থ কি? পার তাম। এবং এটা ভার্বের দিক থেকে কয় নাম্বার? V2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর এটা হচ্ছে পাস্ট ফর্ম। খুবই সিম্পল। তাহলে কয়টা পার্থক্য পেলাম? অর্থ, একটা হচ্ছে পারা বা সক্ষম আর একটা পারতাম।
এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট। ক্লিয়ার? এবার ব্যবহারের দিকটা একটু খেয়াল করে দেখি, ঠিক আছে? যারা দেখছেন একটু ঝটপট কমেন্ট করে ফেলেন। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কালকে লাইভে আসলেন না কেন? আচ্ছা, আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, আর আমাদের রুটিনটা একটু পরিবর্তন হয়েছে। আপনারা যারা জানেন, আমরা কিন্তু নতুন একটা রুটিন একটু চেঞ্জ করে আবার আপলোড দিয়েছি। আপনারা একটু নতুন রুটিনটা একটু ফলো করার চেষ্টা করবেন, এটা সেভ করে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা আজকে নতুন ক্লাস বলেন আগের ক্লাস কিনা? ঠিক আছে, আমরা সবাই একটু শেয়ার করে দেই। আর একটু বলে রাখি, যারা স্পোকেন শিখতে চান একদম শুরু থেকে, তাদের জন্য আমাদের প্র্যাকটিস বেসড বা অনুশীলন ভিত্তিক স্পোকেন ইংলিশের কোর্স অনর্গল ইংলিশ শুরু হয়েছে। ষষ্ঠ ব্যাচ চলছে এখন। আপনারা ভর্তি হতে চাইলে অবশ্যই ক্যাপশনে দেওয়া যে নাম্বারটা আছে, এই নাম্বারে কল করে কিন্তু যুক্ত হতে পারবেন, ঠিক আছে? জাস্ট বিট, আমি একটু এটার, ঠিক আছে, তাহলে আমরা এটা পার্থক্য বুঝলাম। আমরা এটার একটু ব্যবহারটা দেখে নিই। দেখেন, খেয়াল করে দেখেন, আমরা একটু উদাহরণ দেখে খেয়াল করি। যেমন আই ক্যান ওয়েট, আই ক্যান ওয়েট হিয়ার। আমি এখানে অপেক্ষা করতে পারবো, বা আমি এখানে অপেক্ষা করতে পারি। তুমি যাও, আমি এখানে অপেক্ষায় আছি, বা অপেক্ষা করতে পারি। আই ক্যান ওয়েট হিয়ার, ওকে? বা ইট ক্যান বি ওয়েট। আমরা ইট ক্যান বি ওয়েট, ইট ক্যান বি ওয়েটেড এরকম কখন বলি, ঠিক আছে? ক্যান বি ওয়েটেড এরকম বলি। এই শব্দগুলো বা এই বাক্যগুলো আমরা কখন ব্যবহার করি একটু পরে বলছি, তার আগে এটা দেখেন। আই ক্যান ওয়েট হিয়ার, অর্থাৎ আমি এখানে আমি অপেক্ষা করতে পারি কিংবা অপেক্ষা করছি। খেয়াল করে দেখেন, অপেক্ষা করতে পারা বোঝাচ্ছে, এবং এটা একটা প্রেজেন্ট টেন্স। যদি আমি বলতাম আই কুড ওয়েট হিয়ার, আমি অপেক্ষা করতে পারতাম, আমি অপেক্ষা করতে পারতাম। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? আপনি বললেন যে আই কুড ওয়েট হিয়ার, তুমি যদি বলতা তাহলে আমি এখানে অপেক্ষা করতে পারতাম, ঠিক আছে? ইফ ইউ সেড সো আই কুড ওয়েট হিয়ার, ইফ ইউ সেড সো আই কুড ওয়েট হিয়ার, ওকে? আচ্ছা, আমার মুখে একটু প্রবলেম হয়েছে। এটাকে বলা হয় স্কারভি, ভিটামিন সির অভাবে হয়। আমার এটা মাঝে মাঝে হয়, বিশেষ করে শীত আসতেছে, শীতের সময় আরো বেশি হয়। এই কারণে দেখা যায় উচ্চারণগুলো হয়তো একটু আপনাদের আনক্লিয়ার লাগতে পারে, একটু আমাকে জানাবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, হ্যাঁ, রুটিনে আজকে ক্লাস অফ, বাট আমার মনে হলো যে অনেকদিন যাবত আমরা ক্লাস দিচ্ছি না, মাঝখানে বিশাল একটা গ্যাপ পড়ে গিয়েছে, এই কারণে ক্লাসটা নেওয়া হচ্ছে। কালকেও ক্লাস হবে, রুটিন অনুযায়ী যেদিন যেদিন ক্লাস আছে ওই দিনই ক্লাস হবে, তবে আজকে এক্সট্রা ক্লাস, ঠিক আছে? ওকে, শুরু করছি। এরপর দেখেন, ক্যান কুডের ব্যবহার, এটা আমরা বুঝলাম। এবার আরেকটা ব্যাপার আছে, প্রশ্ন করার ক্ষেত্রে ক্যান বা কুড কিভাবে ব্যবহার করা হয়। কি? আমরা এটাকে বলি পোলাইট কোয়েশ্চেন। ভদ্রভাবে প্রশ্ন করার কাজে, ক্যান এবং কুডের দুইটা ব্যবহার আছে, মাথায় রাখবেন। এই ক্যানকে বলা হয় ইনফর্মাল ওয়ার্ড। কি বলা হচ্ছে? ইনফর্মাল মডেল। এটাকে বলা হয় ইনফর্মাল মডেল। আর কুডকে বলা হয় ফর্মাল মডেল। এখন এটাকে ফর্মাল এবং এটাকে ইনফর্মাল বলার রিজনটাকে একটু খেয়াল করেন। দেখেন, ধরেন আপনি কোনো অফিসে কাজ করেন, কিংবা আপনার বসের সাথে আপনি কথা বলছেন, তো অথবা আপনার টিচারের সাথে আপনি কথা বলছেন। আমরা অনেক সময় বলি না যে স্যার আমার খাতাটা একটু দয়া করে দিন, আমার খাতাটা এদিকে দিন, স্যার ওইটা আমার খাতা আমাকে দিন, আমরা বলি না? বা স্যার খাতাটা কি আমাকে এদিকে একটু দিতে পারেন, বা স্যার আবার একটু কি আবার বলতে পারেন, এই যে আমরা বলি না আবার কি বলতে পারেন একটু। সো এই যে আমরা কি বলি, যেটা ভুল করি স্যারের ক্ষেত্রে, আমরা ইউজ করি ক্যান ইউ রিপিট স্যার, ক্যান ইউ রিপিট স্যার, আপনি কি এটা আবার বলতে পারেন কিংবা পুনরাবৃত্তি করতে পারেন। খেয়াল করে দেখেন, ক্যান ব্যবহার করছি। ক্যান কিন্তু একটা ইনফর্মাল ওয়ার্ড, একটা ইনফর্মাল মডেল। মাথায় রাখবেন, যখন আপনার চেয়ে বড়, আপনার চেয়ে সিনিয়র, সেটা হতে পারে বয়সে, হতে পারে আপনার অবস্থানের দিক থেকে, হতে পারে আপনার পেশাগত দিক থেকে। থাকে না অনেক সময় র্যাঙ্ক থাকে, যে আপনি হচ্ছে ম্যানেজার, এরপর সিনিয়র ম্যানেজার আছে অনেকে। তো যে কোনো ক্ষেত্রে যদি আপনার সিনিয়র কেউ হয়, এই সিনিয়র ব্যক্তিগুলোর ক্ষেত্রে আমরা ইনফর্মাল ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে পারি না। এটা ফরবিডেন, এটা করা যাবে না। এটা করলেই সেটা বেয়াদবি হয়ে যায়। আমরা যেটা করব,
কুড দিয়ে ব্যবহার করব, তাহলে স্যারের ক্ষেত্রে আপনি যখন স্যারকে কোনো অনুরোধ করছেন বা স্যারকে প্রশ্ন করছেন তখন অবশ্যই আপনি ক্যান ব্যবহার করতে পারবেন না, আপনাকে বলতে হবে could you repeat please, অথবা could you repeat sir, could you say it again sir। আমরা বলি না অনেক সময় could you slow a bit sir, could you slow a bit sir, মানে আপনি একটু ধীরে বলবেন স্যার। অর্থাৎ এইটা ক্যান ব্যবহার করা যাবে না, তখন আমরা ব্যবহার করব could। এটা মাথায় থাকবে, এই দুইটার মধ্যে এইটা হচ্ছে ইনফর্মাল আর এটা হচ্ছে ফর্মাল। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ওকে, অনেক ধন্যবাদ। যারা দেখছেন তারা আপনারা আমাদের পেজের ক্লাসগুলো কেমন এনজয় করেন, কেমন লাগে আপনাদের কাছে একটু কমেন্টে জানান। আমরা আমরা চাচ্ছিলাম আমাদের অডিয়েন্সটাকে আরো বেশি অ্যাক্টিভ করতে। আমাদের এখানে মোর লাইকলি 1 মিলিয়ন স্টুডেন্ট আছে। আমরা চাচ্ছি এই 1 মিলিয়ন স্টুডেন্টের মাঝে প্রতিদিন অ্যাটলিস্ট আমাদের টার্গেট প্রতিদিন 4-5 হাজার স্টুডেন্ট অ্যাট এ টাইম ক্লাস করবে। এখন তো মাত্র 500 স্টুডেন্ট ক্লাস করছে আমাদের। আমরা এটাকে বাড়াতে চাই যাতে করে খুব বেশি মানুষের কাছে ক্লাসগুলো পৌঁছে, এই বিশেষ করে ফ্রি ক্লাসগুলো বেশি মানুষ উপকৃত হয়। এবং এটা কিন্তু এটার শুধুমাত্র দায়িত্ব আমার না, আপনাদের কিছু দায়িত্ব আছে। ক্লাস করছেন যাতে করে চারপাশের আরো মানুষজন ক্লাস করতে পারে, একটু শেয়ার করা, তাদেরকে কমেন্ট করে ডাকা, একটু বলা যে না এখানে ক্লাস হচ্ছে, ভালো হচ্ছে, তুমি আসো, ভালো লাগবে, দেখলে অনেক কিছু শিখবা। ঠিক আছে, আমাদের টার্গেটটা যাতে আমরা ফুলফিল করতে পারি। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা। তাহলে আপনি আপনার একটা জিনিস বলে রাখি, এই কুডটা আপনি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, সিনিয়র জুনিয়র সব জায়গাতে কুড ব্যবহার করা যাবে, কিন্তু ক্যানটা আপনি সব জায়গাতে ব্যবহার করতে পারবেন না, শুধু সিনিয়রের ক্ষেত্রে, শুধু জুনিয়রের ক্ষেত্রে, সিনিয়র না, সমবয়সী অথবা জুনিয়র তাদের ক্ষেত্রে আপনি ক্যান ব্যবহার করবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, এবার আমরা চলে যাই পরবর্তী অংশে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো লাগে, অনেকেই বলেছেন যে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখি, খুড ভার্সেস উড অথবা উইল ভার্সেস উড, এই দুইটার মধ্যে কি সম্পর্ক আছে? আপনাদের অনেকেই মনে প্রশ্ন আসে যে কুড ব্যবহার করবো নাকি উড ব্যবহার করবো। যেমন আই কুড গো দেয়ার, আই উড গো দেয়ার, দুইটাই তো সঠিক। কোনটা কোন ক্ষেত্রে? দুইটার অর্থ একই রকম মনে হয়, আমি ওখানে যেতে পারতাম, আমি ওখানে যেতাম। অথবা উইল ইউ গো দেয়ার, তুমি কি ওখানে যাবে? উড ইউ গো দেয়ার, তুমি কি ওখানে যাবে? দুইটার অর্থ একই, কিন্তু এক ক্ষেত্রে উইল ব্যবহার করা হচ্ছে, আরেক ক্ষেত্রে উড ব্যবহার করা হচ্ছে। কেন? এটার বিশেষত্ব কেন? কেন একই জিনিসের জন্য আমরা দুইটা জিনিস ব্যবহার করছি? ওয়াই? এই রিজনটা আমরা একটু বোঝার চেষ্টা করবো এখন। প্রথমে আমরা এই দুইটা পার্থক্য একটু বুঝে নেই। আপনি কুডের পরিবর্তে উডও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটার অর্থ হচ্ছে কি? পারতেন, কুড ইউ আর উড ইউ করবেন। যেমন আপনি বলতেন যে could you please give me a pen, could you please give me some money, could you please give me some money। আপনি বললেন could you please give me some money, আপনি বলতেও পারেন would you please give me some money, দুইটাই। একটা হচ্ছে আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারেন, এটাও কি আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারেন, দুইটার অর্থ একই। কিন্তু এখানে যদি ফর্মালের কথা বলি, ফর্মালিটির কথা বলি, তাহলে এইটা আর এইটার মধ্যে কোনটা বেশি ফর্মাল? দুইটাই ফর্মাল, এইটা এবং এইটা দুইটাই হচ্ছে ফর্মাল শব্দ। আপনি সিনিয়র বা বসদের ক্ষেত্রে দুইটাই ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনটা বেশি ফর্মাল? মাথায় রাখবেন, এইটা হচ্ছে বেশি ফর্মাল, এইটা হচ্ছে বেশি ফর্মাল, অর্থাৎ কুডের ব্যবহার তাই সবচেয়ে বেশি করা উত্তম। এটাও কিন্তু ফর্মাল, তবে কম ফর্মাল। আমি যদি তিনটা শব্দকে ফর্মালিটির দিক থেকে সাইজ করি, তাহলে কোনটা বেশি কম একটু খেয়াল করে দেখি। প্রথমে আমরা দিলাম ক্যান, যেটা একদমই ইনফর্মাল, এবং তার থেকে এই সাইনটা তো জানেন, তার থেকে বড়, এটা বড় সাইন, মানে ওই দিকটাতে যেগুলো যাবে সেগুলো বড়। যারা ম্যাথ বোঝেন তারা একটু বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে এইটা একটু কি ইনফর্মাল, এটা ইনফর্মাল। এবার উড, ঠিক আছে, মাঝারি ফর্মাল, অর্থাৎ মোটামুটি ফর্মাল, অর্থাৎ সমবয়সী কারোর সাথে আপনি দেখা করছেন কিংবা অচেনা কারোর সাথে আপনি প্রশ্ন করছেন, তখন উড দিয়ে ব্যবহার করতে পারেন। ঠিক আছে,
তাহলে আমি কি বলবো? ফর্মাল বা লেস ফর্মাল, লেস ফর্মাল। আর এইটাকে আমরা বলবো খুড। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি কমপ্লিটলি ফর্মাল। ঠিক আছে, অর্থাৎ এটা একটু বেশি ফর্মাল। তাহলে আমার মনে হয় যে দুইটার এই তিনটার ব্যবহার আপনি বুঝতে পেরেছেন, কোথায় কোনটা ব্যবহার করতে হবে। অর্থগত দিক থেকে এই দুইটা একই জিনিস, আর এইটার অর্থ একটু আলাদা। এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? আমাকে একটু জানান প্লিজ যে সব ঠিকঠাক আছে কিনা। ওকে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমরা এটা বুঝলাম। এবার উইল এবং উডের মধ্যে পার্থক্য কোথায়? আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে, উইল এবং উডের মধ্যে দুইটার অর্থ একই। দেখেন, অর্থগত দিক থেকে কোনো পার্থক্য নাই। উইল ভার্সেস উড, উইল ভার্সেস উড কোনো পার্থক্য নেই অর্থগত দিক থেকে। এটা মানে হচ্ছে কি, ভবিষ্যতের কোন একটা জিনিসকে নির্দেশ করা। আর উডও কিন্তু ভবিষ্যতের কোন একটা জিনিসকে নির্দেশ করতেই ব্যবহার করা হয়। যেমন আপনি বললেন যে আমি কাল ফুটবল খেলতে যাব। আই উইল গো টু প্লে ফুটবল, আই উইল গো টু প্লে ফুটবল টুমরো। বললেন আগামীকাল ফুটবল খেলতে যাব। আপনি এভাবে বলতে পারেন আই উড গো টুমরো টু প্লে ফুটবল, বা আই উড গো টুমরো টু প্লে ফুটবল, আই উড গো টু প্লে ফুটবল টুমরো। দুইটাই হয়, খেয়াল করেন এটা এবং এটা। আমি বলতে পারি আই উইল গো টু মিট ইউ, আই উইল গো টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে যাব। আপনি এটা বলতে পারেন যে আই উড গো টু আই উড গো টু মিট ইউ। ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করব, আমি তোমার সাথে দেখা করতে যাব, আমি তোমার সাথে দেখা করতে যাব, দুইটা অর্থ একই। কিন্তু ফর্মাল ইনফর্মালের দুইটা ব্যাপার আছে এখানে, খেয়াল করে দেখেন। আই উইল গো টু মিট ইউ, আই উড গো টু মিট ইউ, এইটাকে বলা হয় হচ্ছে লেস ফর্মাল। এটাকে বলা হচ্ছে লেস ফর্মাল, আর এটাকে বলা হচ্ছে কি মোর ফর্মাল। এটা মোর ফর্মাল। এখন এই লেস ফর্মাল মোর ফর্মাল এটার থেকেও গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন আমি মুছিয়ে দিই, তাই না? I will call you by your name, অথবা I would call you by your name। এখানে মাথায় রাখতে হবে এই উইল থেকে, এই উইলটা হচ্ছে V1 আকারে বসতে পারে, আর উডটা অনেক সময় V2 আকারে ব্যবহৃত হয়। অর্থাৎ I will call you by your name, এটার অর্থ আমি তোমাকে নাম ধরে ডাকতে কি, আমি তোমাকে নাম ধরে ডাকবো। আই উড কল ইউ বাই ইউর নেম, আমি তোমাকে নাম ধরে ডাকবো, এটাও সঠিক। কিন্তু এটার অর্থ আরেকটা হয় পাস্টের ক্ষেত্রে। আই উড কল ইউ বাই ইউর নেম, আমি তোমাকে নাম ধরে ডাকতাম। আই উড কল ইউ বাই ইউর নেম। কিছু জায়গা আছে যেখানে পাস্ট আকারে ওইটা ব্যবহার করা হয়, তবে খুব বেশি জায়গায় নয়। আপনারা মাস যে সবচেয়ে বড় ইউজটা সেটাই মাথায় রাখবেন। তাহলে আই উড কল ইউ বাই ইউর নেম, এইটা তো গেল এই হিসাব। ঠিক আছে, আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, যখন আমরা কিছু জোর দিয়ে বলছি, সম্ভাবনা, অর্থাৎ সামনে কি হবে, আমি সামনে কি করব, যখন কোনো কিছু অনেক জোর দিয়ে বলা হয়, কি বলা হয়, জোর দিয়ে বলা হয়। যখন জোর দিয়ে বা ইন্টেন্সিভ কোনো ফোর্স দিয়ে আপনি বলছেন যে আমি যাবই, মোটামুটি আপনি শিওর আপনি যাবেন, এরকম মোটামুটি শিওরের ক্ষেত্রে জোর দিয়ে বলা হলে তখন উইল ব্যবহার করা উত্তম। আর উডটা মূলত অতটা জোর দিয়ে বলা বোঝায় না, মানে আপনি যেতেও পারেন, আপনি নাও যেতে পারেন, সম্ভাবনাটা একটু কম। তাহলে সম্ভাবনার দিক থেকে টুকটাক পার্থক্য আছে। উইলটা বেশি সম্ভাবনা বোঝায়, আর উডটা হচ্ছে কম সম্ভাবনা বোঝায়। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? একটু বলবেন প্লিজ।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনারা যারা এই বাক্যগুলো দিয়ে মাহি বলেছেন সম্ভবত প্রাইভেট সেন্টার আছে কিনা। আমাদের অনলাইন, আমরা যা ক্লাস নেই সব হচ্ছে অনলাইনে। আমরা আপাতত সব ক্লাস অনলাইনে নিচ্ছি। আমাদের অনলাইনে এখন স্পোকেন কোর্স আছে অনার্গল ইংলিশ 6, যারা একদমই শুরু থেকে প্র্যাকটিসের মাধ্যমে শিখতে চান, টিচারের সাথে প্র্যাকটিসের ব্যবস্থা আছে, এবং 45টা ক্লাসের মাধ্যমে আপনাদের স্পোকেনটা একদম শুরু থেকে শেখানোর চেষ্টা করবো আমরা। এই কোর্সে ভর্তি চলছে। আপনি চাইলে কিন্তু উপরে দেখেন ক্যাপশনে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল দিবেন। কখন? ক্লাসের পর কল দিয়ে বিস্তারিত জানতে পারবেন, অথবা আমাদের পেজে নক দিলেও কিন্তু বিস্তারিত আপনাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে পরবর্তী জায়গায় চলে যাচ্ছি, একটু খেয়াল করে দেখেন। এগুলো কমন জিনিস, কিন্তু তারপর আপনি ভুল করবেন, ভুল হয় বা আমরা ভুল করি ব্যবহারের সময়। একটা হচ্ছে উইল, সরি শ্যাল ভার্সেস উইল, এই দুইটার মধ্যে পার্থক্য কি? সবচেয়ে বেশি মারামারি লাগে এখানেই। দেখেন, আই শ্যাল মুভ মাই কার, আমি আমার গাড়িটা আমি সরাবো বা মুভ করব। আই উইল মুভ মাই কার, কিংবা মুভ বাদ দিয়ে আই উইল ওয়াশ মাই কার, ওয়াশ দিলাম, আরো বেশি অর্থবহ হয়। এখন আমাকে বলেন এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে? আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে দুইটার অর্থ একই রকম, দুইটার ব্যবহার মোটামুটি একই, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখি যে শ্যাল এবং উইল এর ডিফারেন্ট টাইপের ব্যবহার আছে। কোথাও কেউ শ্যাল ব্যবহার করে, কোথাও উইল ব্যবহার করে। প্রশ্ন হচ্ছে দুইটা যদি একই হয় তাহলে কেন আমাদের দুইটা আলাদা আলাদা শব্দের দরকার পড়লো? কেন দুইটা আলাদা আলাদা মডেল অক্সিলারি আসলো? একটা শব্দ দিয়ে তো দুইটা জায়গায় আমরা ব্যবহার করতে পারতাম, কারণ দুইটা দ্বারা একটা জিনিসকেই বোঝানো হয়। কেন দুইটা আলাদা জিনিস আনলাম? আচ্ছা, একটা কথা মাথায় রাখেন, প্রথমেই বলি এই শ্যালটা হচ্ছে এনশিয়েন্ট ইংলিশ, অথবা এটাকে আমরা বলতে পারি কি ডাইনোসর। ডাইনোসর কথা অর্থ জানেন? ডাইনোসর এটা একটা স্ল্যাং। ডাইনোসর কথার অর্থ হচ্ছে যে যেটা অনেক বেশি পুরাতন, প্রচুর পুরাতন, অনেক পুরাতন, এরকম জিনিসগুলোকে বলা হয় ডাইনোসর। যেরকম আপনি বলতে পারেন যে মাই ওয়াচ ইজ এ ডাইনোসর, মানে আমার ঘড়িটা প্রচন্ড পুরাতন, ঠিক আছে? অথবা আপনি বলতে পারেন যে মাই গ্রাম্মা ইজ এ ডাইনোসর, একদম পুরো জুতা পেটা করবে, এটা বললেন না দাদির সামনে, মাই গ্রাম্মা ইজ এ ডাইনোসর। হ্যাঁ, আমার দাদি হচ্ছে অনেক পুরাতন, মানে অনেক বয়স ওনার। সো এরকম পুরাতন কিছুর ক্ষেত্রে, এনশিয়েন্ট কোন কিছুর ক্ষেত্রে আপনি ডাইনোসর স্ল্যাংটা ব্যবহার করতে পারেন, শুধু স্পোকেনের ক্ষেত্রে। লেখা যাবে না, লিখলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? আচ্ছা, এনশিয়েন্ট কেন বলছি? এই শ্যালটা এবং উইলটা দুইটা দ্বারা একই অর্থ প্রকাশ করে, কিন্তু আগের যে ইংলিশ আছে, যেমন ইংলিশ লিটারেচার, কোন সময়কার আমরা শেক্সপিয়ারের আমল দেখেছি, জন ডান দেখেছি, তারপর আরো কিছু কবি ছিল, আরো কিছু সাহিত্যিক ছিল, লিটারারি ক্রিটিক ছিল, তারা কি করেছেন? ম্যাক্সিমাম লেখার মধ্যে শ্যালের ব্যবহারটা বেশি করেছেন এবং উইলের ব্যবহারটা তখন ছিল কি? কম। এখন কারণটা কি? দেখেন, শ্যাল ব্যবহার করতে কিন্তু কিছু নিয়ম আছে। শ্যাল সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায় না, কিন্তু উইল আপনি সব সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারবেন উইদাউট এনি রুলস। তাহলে আপনি বলেন তো কোনটা বেশি সোজা? মনে করেন আমি আপনাকে একটা অ্যাপ লঞ্চ করে দিলাম, অ্যাপ পর্যন্ত ফেসবুকের অ্যাপ, তো একটা অ্যাপ লঞ্চ করলাম। বাই দ্য ওয়ে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের পেজের ওয়েবসাইট এবং অ্যাপের কাজ চলছে, খুব শীঘ্রই আপনারা অ্যাপ এবং ওয়েবসাইটের কাজটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো ধরেন একটা অ্যাপ দিলাম, ওই অ্যাপে আপনার লগ ইন করে আপনার নাম লিখে, ঠিকানা লিখে, তারপরে রেজিস্ট্রেশন করতে হয়। এইটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, শুধু একটা ক্লিক করলে আপনার সব ওকে হয়ে যাবে। তাহলে আপনি কোনটা বেছে নেবেন? অবশ্যই মানুষ সহজ জিনিসটা সবচেয়ে আগে চায়। এই জন্যই শ্যালের যেহেতু ভেরিয়াস ব্যবহার আছে, শ্যাল সব সাবজেক্টের সাথে বসে না, এই কারণেই শ্যালের ব্যবহারটাকে অ্যাভয়েড করা হচ্ছে। যে মডার্ন ইংলিশটা আছে এখানে এসে এই শ্যালের ব্যবহারটা আস্তে 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 নিম্নমুখী হচ্ছে, কমে যাচ্ছে। আপনি দেখবেন
এনশিয়েন্ট ইংলিশে এটা অনেক ব্যবহার করা হতো, কিন্তু মডার্ন ইংলিশে এসে সব জায়গাতে উইল ব্যবহার করা হয়। আই, উই, দে, তারপর ইউ, সব জায়গাতে আপনি উইল ব্যবহার করতে পারবেন। এই জন্য শ্যালের ব্যবহারটা অ্যাভয়েড করাই বেটার, আপনি সব জায়গাতে উইল ব্যবহার করেন। এখানে বিভিন্ন বইয়ে এবং বিভিন্ন ক্রিটিক্স আরেকটা ব্যাখ্যা দিয়েছেন যে যখন আমরা কোনো কিছু জোর দিয়ে বলি, বেশি নিশ্চিত হয়ে বলি, তখন উইল ব্যবহার করি, আর কম নিশ্চিতি বা কম নিশ্চয়তার ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করি। এই কথাটার সাথে অনেক অনেক যারা ক্রিটিক্স আছে তারা আবার একমত পোষণ করেননি, এই জন্য আমরা ওই পয়েন্টটা ব্যাখ্যায় যাচ্ছি না। সাধারণভাবে মাথায় রাখেন এই শ্যালের ব্যবহারটা আপনাদের করার দরকার নেই, আপনি উইল দিয়ে সব করবেন। ঠিক আছে, ওকে, বুঝতে পারছেন? বলেন বলেন, সব বুঝতে পারছেন কিনা? May I come in, sir? No, you can't. You can't. Okay? আচ্ছা, এখানে একটা এই আমি বললাম না ইউ কান্ট অর ইউ ক্যান্ট, পার্থক্য আছে। ইউ ক্যান্ট বলে হচ্ছে আপনার আমেরিকানরা, ইউ ক্যান্ট, আর ব্রিটিশরা বলে হচ্ছে ইউ কান্ট। ক্লিয়ার? দুইটাই সঠিক। লেট হয়ে গেল, কোনো সমস্যা নাই, তাহলে আমরা চলে যাই পরবর্তী অংশে। এটা আমরা মুছে দিলাম। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছি। আপনাদের কি অ্যাপ আছে? না, আমাদের খুব শীঘ্রই অ্যাপ লঞ্চ হতে যাচ্ছে, খুব শীঘ্রই আমাদের অ্যাপ লঞ্চ হতে যাচ্ছে। এবার আমরা দেখব মে ভার্সেস মাইট, এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে? কে কে বলতে পারবেন একটু বলেন তো, আপনাদের কিছু কমেন্ট নিয়ে নিই আমি। ওয়াহিদা আলম আপু বলেছেন, স্যার আজকে কি বোঝানো হচ্ছে? আজকে আমরা এই যে মডাল অক্সিলিয়ারি ভার্বগুলোর ব্যবহার শিখছি। শাহাদাত হুসাইন সজীব ভাই বলেছেন, যা 2 মিনিটে বোঝানো যাবে তা 30 মিনিট কেন আপনি নষ্ট করছেন? তাহলে আপনি একটা প্রেস খুলে বসেন না, আপনি এখানে কি করছেন? আপনি যদি এত পণ্ডিত হয়ে থাকেন, আমার মতো ছোটখাটো একটা মানুষের ক্লাস করে আপনার কি দরকার? যা, এগুলো বাদ দেন, ঠিক আছে? বদমাইশি বাদ দিয়ে নিজে একটা পেজ খোলেন, যেগুলো 30 মিনিটে শেখানোর কথা এগুলো 2 মিনিটে শিখা ফেলবেন, ঠিক আছে? আমরা তো লেন্দি মানুষ, আমরা বুঝাইতে পারি না। আপনি এক কাজ করেন, আপনি পেজও খুলবেন, ফেসবুক খুলবেন, নিজে একটা একাডেমি দিয়ে ফেলেন, 30 মিনিটের জিনিস 2 মিনিটে শিখা ফেলবেন, ঠিক আছে? শর্টকাট, কোনো কথা হবে না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আমরা পরবর্তী জায়গায় চলে যাই। মে ভার্সেস মাইট, এই দুইটার মধ্যে পার্থক্য আছে, খেয়াল করে দেখেন। হ্যাঁ, অ্যাপটা হচ্ছে স্পোকেন প্র্যাকটিসের, অ্যাপটাতে স্পোকেন প্র্যাকটিসের অপশন আমরা রাখার চেষ্টা করছি। হয়তো এটা প্রথমে আসবে না, বাট কিছুদিন পর আমরা এটাকে অ্যাড করবো। দেখেন, মে এবং মাইটের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। এটা যদি আমরা ফর্মাল ইনফর্মালের কথা চিন্তা করি, মে এবং মাইট দুইটাই ভবিষ্যতের কোনো কিছুর, ভবিষ্যতের সম্ভাবনার কাজে ব্যবহার করা হয়। তাহলে কি বলবো আমরা? সম্ভাবনার ক্ষেত্রে বা সম্ভাবনা প্রকাশ করতে, সম্ভাবনা প্রকাশ করতে মে এবং মাইট ব্যবহার করা হয়। কিরকম খেয়াল করে দেখেন, যেমন আমি বললাম যে ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইট মাইট রেইন টুডে। অথবা এটার সাথে আমি আরেকটা যোগ করি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে, মাস্ট, তাই না? এটা নিয়েও অনেক সমস্যা আছে না? আমি এটা বললাম ইট মাস্ট রেইন টুডে। এখন আমাকে বলেন এই তিনটা বাক্যের মধ্যে কি পার্থক্য আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, খুবই ভালো কথা, খুবই ভালো কথা। তাহলে আমরা শুরু করছি, খেয়াল করে দেখেন। দেখেন, এই তিনটার মধ্যে যদি আমি খুব স্লাইড পার্থক্যের কথা বলি, মেটা বোঝায়
এইটাকে বলা হচ্ছে তিনটা শব্দই ফর্মাল। তিনটা শব্দই কি ফর্মাল, এই তিনটার মধ্যে কোনো ইনফর্মাল শব্দ নাই। অর্থাৎ এই তিনটা শব্দ আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে ফর্মালের একটা ক্যাটাগরি আছে, এই মেয়েটাকে বলা হচ্ছে কি লেস ফর্মাল। আমি এগুলো বলে দিচ্ছি যাতে করে সময় এবং সুযোগ অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী আপনি ওয়ার্ড সিলেক্ট করতে পারেন যে আপনার কোথায় কোন সিচুয়েশনে কোন জিনিসটা ব্যবহার করা উত্তম হবে, এটা আপনি আপনার বিবেক অনুযায়ী বসাবেন। মাইটটাকে বলা হয় যে মিডিয়াম ফর্মাল, এবং মাস্ট এইটা মূলত হচ্ছে, এটাও ফর্মাল বাট এইটা হচ্ছে বেসিকলি লেস ফর্মালের মধ্যেই পড়ে। ঠিক আছে, এটা লেস ফর্মালের মধ্যেই পড়ে। এই মাস্টকে আবার কিন্তু সবচেয়ে বেশি ফর্মাল ভাইবেন না। ঠিক আছে, এর অর্থগত পরিবর্তন আছে কিছু, দেখেন খেয়াল করে দেখেন। মেয়ে দ্বারা বোঝায় বেসিকলি আপনার, ধরেন আপনি বলেন কি ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। আপনি আন্দাজ করে বলছেন, আকাশে মেঘের ঘন ঘটা, আপনার মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে। আমি উত্তরবঙ্গের মানুষ, তো আমি বেসিক্যালি জানি যখন কালবৈশাখী হয় বা বৈশাখ মাসের বা জ্যৈষ্ঠ মাসের ওই সময়টাতে আমরা মোটামুটি সবাই ধান নিয়ে ছোটাছুটি করি, যে ধানের মধ্যে পানি ঢুকবে বা ধান কেটে নিয়ে আসো, এগুলোকে ব্যবস্থা করো। তো ওই সময় কিন্তু মোটামুটি সবাই প্রিডিক্ট করে যে আজকে তো সকালবেলা থেকে মেঘ আছে, সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে, রাতে বৃষ্টি হতে পারে। তো এইভাবে কিন্তু তারা কাজের ডিসিশন গুলো নেয়। তো এই যে আপনি আন্দাজ করে বলছেন, আপনি খুব একটা শিওর না, সেক্ষেত্রে আপনি মে ব্যবহার করবেন। তাহলে এমন কোন সম্ভাবনা যেটা আপনি নিশ্চয়তা খুবই কম, তাহলে অনিশ্চিত সম্ভাবনার ক্ষেত্রে আপনি কি ব্যবহার করতে পারেন? মে ব্যবহার করতে পারেন। কি, তাহলে আমি কি বললাম? অনিশ্চিত সম্ভাবনার ক্ষেত্রে, অনিশ্চিত সম্ভাবনার ক্ষেত্রে ইট মে রেইন টুডে ব্যবহার করা যায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমাদের ক্লাস এবং আমাদের কোর্স এবং আমাদের যে কোনো তথ্য জানতে আপনারা আমাদের পেজে নক দিবেন। অন্য কারোর সাথে কথা বললে হয়তো প্রতারিত হতে পারেন, অনেক সময় অনেক প্রতারক ঘোরাফেরা করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, অনিশ্চিত সম্ভাবনার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ইট মে রেইন টুডে, মানে মেই ব্যবহার করি। এবার মাইট কখন ব্যবহার করা হয়? যখন এই সম্ভাবনার পরিমাণটাই আপনি মোটামুটি নিশ্চিত। কি হয়? মাইট কখন ব্যবহার করা হয়? আমি এটা মুছে দিলাম। মাইট ব্যবহার করা হয় হচ্ছে মোটামুটি নিশ্চিতের ক্ষেত্রে। আপনি মোটামুটি নিশ্চিত, এরকম মোটামুটি নিশ্চিতের ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? মাইট ব্যবহার করবেন। অর্থাৎ আপনি বলছেন ইট মাইট রেইন টুডে, মানে আপনার দেখে মনেই হচ্ছে যে না, আজকে শক্তভাবে আপনি একটা ফিলিং পাচ্ছেন যে না, আজকে বৃষ্টি মনে হয় হবেই, আজকে মনে হয় বৃষ্টি হবে। তার মানে আপনি মোটামুটি নিশ্চিত আজকে বৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি নিশ্চিতের ক্ষেত্রে আপনি মাইট ব্যবহার করবেন। ক্লিয়ার? কিন্তু ঘটনাটা যদি হয় একদম নিশ্চিত, যেমন আপনি মনে করলেন যে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আগামীকাল ঘূর্ণিঝড় হবে, যদিও এটা একদম নিশ্চিতভাবে বলা মুশকিল। ধরেন আপনি বললেন যে আমি কাল তোমার বাসায় যাব, ঠিক আছে, আমি কাল অবশ্যই তোমার বাসায় যাব। এই যে অবশ্যই কথাটা, অর্থাৎ কোনো কিছু একদম নিশ্চিত করে বলতে আমরা কি ব্যবহার করি? মাস্ট ব্যবহার করি। তাহলে 100% শিওর কোনো জিনিস যদি আপনি বলতে চান, সেখানে মাস্ট ব্যবহার করবেন 100%। তাহলে কি বলবো? নিশ্চিত ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে, নিশ্চিত সম্ভাবনার ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করি। ক্লিয়ার? প্রোনাউন্সিয়েশন খুব খারাপ, প্লিজ কি করবেন? আচ্ছা, আপনি বেসিক্যালি প্রতিদিন দুইটা তিনটা করে শব্দকে চুজ করেন যে আজকে আমি এই দুইটা শব্দের সঠিক প্রোনাউন্সিয়েশন দেখে নিব, এবং আজকে থেকে আমি নেক্সট টাইম যতবার এই দুইটা শব্দ উচ্চারণ করব সঠিকভাবে উচ্চারণ করব। আপনি পারবেন না, প্রথম দিকে একটু সমস্যা হবে, বাট চেষ্টা করে যান। এরকম দুইটা একটা তিনটে চারটা করে করে শব্দ আপনার স্টোরে ঢুকাতে হবে, সঠিকগুলো। ঠিক আছে, একবারে সবগুলো সঠিক করতে যান না, বিপদে পড়বেন। ঠিক আছে, আচ্ছা, লেস ফর্মাল এবং মিডিয়াম ফর্মাল দ্বারা কি বোঝানো হয়েছে? দেখেন, লেস ফর্মাল দ্বারা যেটা বোঝানো হয়েছে যে এই লেস ফর্মাল মানে হচ্ছে আপনি সমবয়সীর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। মানে কি? আপনি আপনার বয়স সমবয়সী কারোর সাথে আপনি কথা বলছেন, কিংবা আপনার কলিগস এর সাথে আপনি কথা বলছেন, তাদের সাথে
মে ব্যবহার করাটা উত্তম। আর মাইট ব্যবহার করাটা কাদের সাথে উত্তম? এটাকে বলছে মিডিয়াম ফর্মাল, মানে আপনার আশেপাশের মানুষ যারা অচেনা মানুষের ক্ষেত্রে, কিংবা আপনার থেকে বয়সে একটু বড়, আপনার থেকে ক্লাসে একটু বড়, তাদের ক্ষেত্রে আপনি মাইট ব্যবহার করতে পারেন। আর মাস্ট কথাটা আপনি কখন ব্যবহার করবেন? যখন নিশ্চিত করে, সেটা জুনিয়র হোক সিনিয়র হোক, আপনার যে কোনো লেভেলের মানুষ হোক, যখন নিশ্চিত করে কিছু বলবেন তখন অবশ্যই মাস্ট ব্যবহার করতে হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। এটা আমরা মুছে দেই, একটু খেয়াল করে দেখবো। দেখেন, এবার আমরা দেখি একটা জিনিসের মধ্যে খুবই মিল পাওয়া যায়, মাস্ট ভার্সেস হ্যাভ টু ভার্সেস নিড টু। এই তিনটার মধ্যে কি পার্থক্য আছে খেয়াল করে দেখেন। মাস্ট ভার্সেস হ্যাভ টু ভার্সেস নিড টু, এই তিনটার মধ্যে কি পার্থক্য একটু বলার চেষ্টা করুন। কেউ পারবেন কিনা একটু বলেন। আচ্ছা, একজন বলেছেন যে মে এবং কুডের মধ্যে পার্থক্য কি, খেয়াল করে দেখবেন। মে এবং কুডের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, তবে যদি আমি বলি যে ফর্মাল ইনফর্মালের দিক থেকে কুড হচ্ছে সবচেয়ে বেশি ফর্মাল, মেয়ের থেকেও ফর্মাল বেশি কুড। আর অর্থগত দিক থেকে আপনি কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কুডের ব্যবহারটা ফাইনালি বেসিক্যালি হয় যে আপনার যখন আপনি কোশ্চেন করতে যাচ্ছেন, কারোর সামনে কোশ্চেন করবেন, কাউকে ফর্মাল কোশ্চেন করবেন, পোলাইট কোশ্চেন করবেন, তখন কুডের মেয়ের থেকে কুডের ব্যবহারটা বেশি হয়। যেমন আপনি বলছেন যে মে আই কাম ইন, আপনি বলেন যে আমি কি আসতে পারি কিংবা আমি কি আসবো, ঠিক আছে, আপনি কি বলছেন কি মে আই কাম ইন, আমি কি আসবো। এটার থেকে বেটার হয় স্যার আমি কি আসতে পারি, কুড আই কাম ইন, ঠিক আছে, পারি। এই পারিটা মূলত বোঝায় কি তার আপনি অপিনিয়ন যাচ্ছেন, ঠিক আছে। এই পারিটা আরো বেশি ফর্মাল, আরো বেশি পোলাইট শোনায়। মূলত এই পার্থক্যগুলো খুবই স্লাইড, এগুলো ব্যবহার করলে ভুল হবে না। আপনি যদি মেয়ের জায়গায় কুড ব্যবহার মেয়ের জায়গায় কুড ব্যবহার করেন তাহলে কিন্তু ভুল হবে না। ইট কুড রেইন টুডে, হতেই পারে, সম্ভাবনা বোঝাতে আপনি কুড ব্যবহার করলেন, কোনো সমস্যা নাই। ইট মে রেইন টুডে হবে, ইট মাইট রেইন টুডে, ইট কুড রেইন টুডে, সবগুলো একই অর্থ প্রকাশ করে, অর্থগত দিক থেকে কোনো ভেজাল নাই। কিন্তু অনেকেই আপনারা চান যে এগুলো পার্থক্য অনুযায়ী অ্যাকুরেট ব্যবহার জানতে, এই জন্যই আজকের ক্লাসটা। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাই পরবর্তী জায়গায়। দেখেন মাস্ট, হ্যাভ টু এন্ড হ্যাভ টু। দেখেন মাস্ট মানে কি, একজন বলেছেন অবশ্যই করণীয় বা অবশ্যই করতে হবে, অবশ্যই করতে করবেন। মাস্ট কি, অবশ্যই করবেন। আর হ্যাভ টু দ্বারা কি বোঝায়, করতে হবে, কি করতে হবে। আর এটা দ্বারা বোঝায় কি, করা দরকার। তার মানে আপনি কাউকে বললেন যে আই মাস্ট গো টুমরো, আই মাস্ট গো টুমরো টু সি মাই মাদার, আমার আগামীকাল অবশ্যই কি যেতে হবে, আমার আগামীকাল অবশ্যই আমার মাকে দেখতে যেতে হবে। তখন আপনি বললেন আই মাস্ট গো টু সি মাই মাদার টুমরো, এইভাবে বলতে পারেন। অথবা আপনি আমার আগামীকাল আমার মাকে দেখতে দেখা করতে হবে, আপনি বললেন যে দেখতে যেতে হবে, এটাও সমস্যা নেই, অবশ্যই কথাটা বাদ দিলেই তখন হ্যাভ টুতে চলে আসে। আপনি যখন বলছেন অবশ্যই দেখতে যাবেন, শুধু দেখতে যেতে হবে, শুধু দেখা করা দরকার, তিনটা পার্থক্য বোঝার চেষ্টা করেন। যখন আপনি বলেন কি আই মাস্ট গো টুমরো, আই মাস্ট গো টু সি মাই মাদার, আমার অবশ্যই আমার মাকে দেখতে কি যেতে হবে, কিংবা অবশ্যই আমি আমার মাকে দেখতে যাব, এটাও কিন্তু হয়। আপনি যখন বলছেন আই হ্যাভ টু সি, I have to go to see my mother, আমার মাকে দেখতে যেতে হবে। এবার এটাকে যদি আমি বলি I need to go to see my mother, এবার কিন্তু অর্থের মধ্যে আপনি কিন্তু পার্থক্যটা বোঝার কথা।
আমার অবশ্যই আমার মাকে দেখতে যেতে হবে, বা আমি আমার অবশ্যই মাকে দেখতে যাব। আমার মাকে দেখতে যেতে হবে, আমার মাকে দেখতে যাওয়া দরকার। তাহলে আপনি বলেন এবার কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? যখন আপনি সবচেয়ে বেশি জোর দিয়ে বলবেন তখন মাস্ট ব্যবহার করবেন। যখন গুরুত্বটা একটু কম ওই বাক্যের কিংবা ওই সেন্টেন্সটার গুরুত্ব আপনি একটু কম গুরুত্ব দিয়ে বলছেন, তখন হ্যাভ টু ব্যবহার করবেন। যে দেখতে যেতে হবে মানে এটা হচ্ছে আপনার উপর একটা বাধ্যবাধকতা, একটা কর্তব্য আকারে আপনি নিচ্ছেন, তখন কর্তব্য আকারে নিলে হ্যাভ টু। আর যখন বলছেন যে এটা ছাড়া পসিবলই না, আপনার এইটাই করতে হবে মাস্ট, তখন হচ্ছে মাস্ট। আর নিড টু কি মানে দরকার, আপনি করলে করতেও পারেন নাও করতে পারেন। ঠিক আছে, আই নিড টু গো টু সি মাই মাদার, আমার মাকে দেখতে যাওয়া দরকার, মানে আপনি কাজের মধ্যে আছেন, আপনি করতেও পারেন নাও করতে পারেন, এরকম একটা ডিলেড অবস্থা বোঝায় এই নিড টুর ক্ষেত্রে। ক্লিয়ার? পার্থক্য বুঝতে পেরেছি? আই মাস্ট গোজ হবে না, আই মাস্ট গো হবে। ঠিক আছে, গোজ কেন হবে না হুমায়ুন রশিদ ভাইয়া? গোজ হবে না এই কারণে যে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের সাথে কখনো আমাদের ভার্বের সাথে এস বাই ইয়েস যুক্ত হয় না। আর থার্ড পারসন হলেও এখানে এস বাই ইয়েস হতো না, তার রিজনটা আমি একটু বলে দিই। দেখেন, যদি এখানে আই এর জায়গায় হি থাকতো, অনেক একজন বলেছেন যে থার্ড পারসনের কারণে এখানে গোজ হবে না, হি মাস্ট গোজ, এটা কিন্তু ভুল। হি মাস্ট গোজ বলা যাবে না, কারণ মাস্ট, হ্যাভ টু, নিড টু, মে, মাইট, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, এই ভার্বগুলোকে বলা হয় মডাল অক্সিলিয়ারি। আর মডাল অক্সিলিয়ারির পর, মডালের পর যদি কোনো ভার্ব থাকে, এই ভার্বটা সব সময় তার বেস ফর্মে হয়। কিসে হয়? বেস ফর্ম। আর বেস ফর্মের সাথে কখনো আপনি কিচ্ছু যুক্ত করতে পারবেন না। আইএনজি যুক্ত করা যাবে না, এস বাই এস যুক্ত করা যাবে না, ইডি যুক্ত করা যাবে না, একে পাস্ট করা যাবে না, একে অন্য কোনো ফর্মেই চেঞ্জ করা যাবে না। অর্থাৎ এইটার যে রুট ওয়ার্ড বা বেস ফর্ম, এই গোকেই রাখতে হবে, এর সাথে কিচ্ছু যুক্ত করতে পারবেন না আপনি। বুঝতে পারছি আমরা? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হুমায়ুন রশিদ ভাই কি বুঝতে পেরেছেন? আমার মনে হয় যে বোঝা হয়ে গিয়েছে। আচ্ছা, একটু বলে নেই যে আমি আমার যে আজকের লেকচারগুলো আছে, এই লেকচারগুলো আমার যে লেখা বই আছে গ্রামালজি বই থেকে দিচ্ছি। এই গ্রামালজি বইয়ে এই সবগুলো জিনিস দেওয়া আছে খুব সুন্দর করে, পার্থক্য এবং ব্যবহার, আপনি কোনটা কোথায় পার্থক্য অনুযায়ী ব্যবহার করবেন সব এখানে দেওয়া আছে, খুব সুন্দর করে আমি দিয়ে রেখেছি। ঠিক আছে, আর এই বইটাতে যারা স্পোকেন শিখতে চান তাদের জন্য যে গ্রামার পার্টটা সুন্দর করে লেখা আছে, এবং যারা বেসিক শিখতে চান তাদের জন্য একটা বেস্ট বই আমি বলবো। এবং যারা এসএসসি এইচএসসি পরীক্ষার্থী আছেন তাদের সিলেবাসও খুব সুন্দর করে কভার করে দেওয়া আছে সাজেশন সহ। তো অবশ্যই বইটা গ্রামারের জন্য আমার মনে হয় যে পারফেক্ট একটা বই। আসলে যদিও আপনাদের মনে হতেই পারে যে লেখক বলে সবাই সবার বইকে পারফেক্ট বলতেই পারে, বলে, আপনারা বইটা পড়ে নিজে জাজ করেন, আমি কিছু বলবো না। ঠিক আছে, বইটা সংগ্রহ করেন, বইটা পাবেন রকমারি.com থেকে। কোথায়? রকমারি.com-এ গিয়ে গ্রামালজি লিখে সার্চ দেবেন, বইটা চলে আসবে। বইটা অর্ডার করলে 2 দিনের মধ্যে আপনার বাসায় পৌঁছে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আজকে একটু বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা করি, অর্থাৎ কালকে আবার আমাদের ক্লাস আছে। আজকে যারা ক্লাস দেখছেন তারা সবাই প্রমিস করেন কালকে ঠিক রাত 10টায় ক্লাসে চলে আসবেন। আমার ক্লাস আছে, আমরা আবার একটা ক্লাস করব কালকে মোস্ট প্রবাবলি আমাদের একটা গ্রামার ক্লাস হবে। ঠিক আছে, একটু রুটিনটা দেখেন, রুটিনটাতে যে ক্লাস আছে সেই ক্লাসই হবে। আগামীকাল ঠিক রাত 10টায় চলে আসবেন, আমার ক্লাস পাবেন। আমরা রেগুলার সপ্তাহে 5 দিন ক্লাস নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আমি আবার একবার বলি, যারা স্পোকেন শিখতে চান, একদমই শুরু থেকে কিছুই পারেন না, কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, প্রনাউন্সিয়েশন ঠিক নাই, 2টা বাক্যে বলার পর আর বলতে পারেন না, কিংবা একটা বাক্যও বলতে পারেন না, এরকম মানুষগুলোকে নিয়ে আমরা কাজ করছি। আমার তাদের জন্য একটা খুবই ইফেক্টিভ প্র্যাকটিস বেসড একটা স্পোকেন ইংলিশ কোর্স লঞ্চ করা হয়েছে, যার নাম অনর্গল ইংলিশ 6। এইটাতে 45টা ক্লাসের মাধ্যমে 4 মাসে আপনাকে স্পোকেন ইংলিশের বিগিনার লেভেলটা আপনাকে কমপ্লিট করে দেওয়া হবে। আপনি মোটামুটি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবেন। এবং অবশ্যই এই কোর্সটাতে 4 মাসে আমরা মাত্র ফি রাখছি 3000 টাকা। কোর্সটা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজে নক করুন, ক্যাপশনে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে কল করে জানতে পারবেন, অথবা আমাদের পেজেও কিন্তু প্রথম পোস্টে পুরো ডিটেলসটা দেওয়া আছে। ভর্তির নিয়মটা দেখে ভর্তি হয়ে যান ঝটপট, কারণ সিট ফিল আপ হয়ে গেলে কিন্তু আলটিমেটলি লাভ হবে না।
সামিরুল ইসলাম বলেছেন ইন্ডিয়াতে বইটা পাবেন কলকাতায়। কলকাতার ঠিকানা যদি চান আমাদের পেজে নক করবেন। ঠিক আছে, বইটা কলকাতায় আছে, কলকাতাতে নিতে পারবেন। কিন্তু যারা আসাম কিংবা পশ্চিমবঙ্গে আছেন তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে, কারণ ওই অঞ্চলটা থেকে আসা একটু কষ্টকর। কিন্তু কলকাতা থেকে সংগ্রহ করতে পারলে আমি আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিব। ঠিক আছে, কামরুন নাহার তানিয়া আপু আমরা বলে দিয়েছি, আপনি দেখেন আমাদের পেজে কিন্তু অলরেডি আমরা 3-4-5 ঘন্টা আগে বলে দিই যে আমাদের ক্লাস আজকে হবে। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।